হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এসকেএম স্যার বলছি। আজকে আমি তোমাদের ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই ডিজিটাল লাইব্রেরির ভূমিকা সম্পর্কে বলবো। আদিম যুগ থেকে আজ পর্যন্ত মানব সমাজে তথ্য লিখে রাখার মাধ্যমের অনেক পরিবর্তন হয়েছে। পূর্বে মানুষ তার মনের কথা লিখে রাখত পোড়ামাটির ফলকে, পাথরে, গাছের পাতার অথবা পশুর চামড়া। কাগজ আবিষ্কারের পর থেকে জ্ঞান লিপিবদ্ধ করার জন্য কাগজই মাধ্যম রূপে গড়ে উঠল। তারপর গুটেনবার্গের ছাপাখানা মানুষ তার জ্ঞান ভাণ্ডার ছাপার অক্ষরে ধরে রাখতে পারল। এর ফলে হাতে লেখা পুঁথি গ্রন্থের আকারে ছাপা হল। কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষ তার জ্ঞান ভাণ্ডার ছাপার অক্ষরে ধরে রাখতে পারল, কিন্তু এর ফলে হাতে লেখা পুঁথি গ্রন্থের আকারে ছাপা হলো। কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষ তার জ্ঞান ভাণ্ডারকে কাগজের মাধ্যমে সীমাবদ্ধ রাখতে পারছে না। তাই মানুষকে তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে। তথ্য প্রযুক্তি আবিষ্কারের ফলে এবং উন্নয়নের ফলে মানুষ বেশ কিছু ডিজিটাল মাধ্যমে, যেমন অডিও ভিজুয়াল, সিডি, ডিভিডি, কপি ডিস্ক, ইন্টারনেট এবং পেনড্রাইভ প্রভৃতি আবিষ্কার করে ফেলেছে। এরপরে আমি বলবো ডিজিটাল লাইব্রেরি কাকে বলে, অর্থাৎ ডিজিটাল লাইব্রেরির সংজ্ঞা। ডিজিটাল গ্রন্থাগার বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ইলেকট্রনিক লাইব্রেরি অর্থাৎ বৈদ্যুতিন গ্রন্থাগার, অটোমেটেড লাইব্রেরি অর্থাৎ স্বয়ংক্রিয় গ্রন্থাগার, ভার্চুয়াল লাইব্রেরি অর্থাৎ দেওয়ালবিহীন গ্রন্থাগার এবং অবশেষে ইন্টারনেট গ্রন্থাগার ইত্যাদির কথা বলতে পারি। সাধারণত ডিজিটাল গ্রন্থাগার বলতে বোঝায় বৈদ্যুতিন অর্থাৎ ডিজিটাল আকারে মজুদ তথ্য ভাণ্ডার। এই সম্পর্কে বিভিন্ন গুণী ব্যক্তিরা বলেছেন, ডিজিটাল গ্রন্থাগার হলো ডিজিটাল তথ্যের ভাণ্ডার যা ভৌগোলিকভাবে বিস্তীর্ণ ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রযুক্তি ও নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত সংজ্ঞা হিসেবে বললাম। এরপরে আমরা বলবো ডিজিটাল গ্রন্থাগারের বৈশিষ্ট্য কি। তাহলে ডিজিটাল গ্রন্থাগারের বৈশিষ্ট্য বিভিন্ন রকম হতে পারে। তাহলে আমি এক এক করে বলছি। নাম্বার 1, বিভিন্ন প্রকার তথ্য উৎস ব্যবহারে বিশ্বব্যাপী সমান সুযোগ। 2 নম্বর, বাহ্যিক স্থান কম প্রয়োজন। 3 নম্বর, সমগ্র ভৌগোলিক এবং ভাষাগত বাধা থাকে না। 4 নম্বর হলো নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তি। 5 নম্বর, তথ্য খোঁজা এবং আহরণের উন্নত পদ্ধতি। নাম্বার 6, পাঠক স্বাধীনভাবে যে কোনো পরিষেবা যে কোনো স্থান থেকে গ্রহণ করতে পারে। 7 নম্বর, বিভিন্ন পাঠক তার ব্যক্তিগত প্রয়োজনে ডিজিটাল তথ্য উৎস ব্যবহার করতে পারে। 8 নম্বর, প্রকাশনার বহুল পরিমাণ সুযোগ থাকে। এরপরে আমরা বলবো অ্যাডভান্টেজ অফ ডিজিটাল লাইব্রেরি, অর্থাৎ ডিজিটাল লাইব্রেরির সুবিধা কি কি। আমরা এখানেও এক এক করে বলবো পয়েন্ট অনুযায়ী। 1 নম্বর, ব্যবহারকারী খুব অল্প সময়ে সুষ্ঠুভাবে তার প্রয়োজনীয় তথ্য সহজেই খুঁজে পেতে পারে। 2 নম্বর, ডিজিটাল গ্রন্থাগারের জন্য কোনো বাহ্যিক স্থানের প্রয়োজন হয় না, এর স্থায়িত্ব অনেক বেশি। স্থান সংকলনতা জনিত সমস্যা অনেক কম। একাধিক ব্যবহারকারী একই সাথে একই সময়ে একই তথ্যের নির্দিষ্ট অংশ বা বিভিন্ন অংশ একাধিকবার খুশিমতো ব্যবহার করতে বা ডাউনলোড করতে পারে। এইবার আমরা বলতে পারি পরের পয়েন্ট, ডিজিটাল গ্রন্থাগার গড়ে তোলার জন্য বিশেষভাবে অনেক দূরবর্তী স্থানের দুষ্প্রাপ্য ও অমূল্য তথ্য সামগ্রী ডিজিটাল গ্রন্থাগার থেকে পাওয়া যায়। ডিজিটাল গ্রন্থাগার তথ্যকে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। ব্যবহারকারী যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে তথ্য ব্যবহার করতে পারেন। যে পরিমাণ তথ্য ব্যবহারকারীর প্রয়োজন তার থেকে অনেক বেশি তথ্য এবং বিভিন্ন ধরনের তথ্য সম্বলিত তথ্য ভাণ্ডার ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
একটি ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার থাকলে এই ধরনের গ্রন্থাগারকে সহজে ব্যবহার করা যায়। এবার পরের কথা বলবো ডিসঅ্যাডভান্টেজ অফ ডিজিটাল লাইব্রেরি, অর্থাৎ ডিজিটাল গ্রন্থাগারের অসুবিধাগুলো কি কি। এবার আমি ওখানে পয়েন্ট আকারে বলছি। 1 নম্বর পয়েন্ট, ডিজিটাল মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং সরবরাহ চলমান রাখতে রেকারিং এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ যথেষ্ট বেশি হয়। 2 নম্বর, দ্রুত গতি সম্পন্ন নেটওয়ার্ক প্রযুক্তির প্রয়োজন হয়। 3 নম্বর, কম্পিউটার জানা ব্যক্তি ছাড়া ডিজিটাল গ্রন্থাগার ব্যবহার করতে পারে না। 4 নম্বর, ডিজিটাল গ্রন্থাগারের পুরো ব্যবস্থাটাই যন্ত্র নির্ভর, ফলে যে কোনো প্রান্তে যন্ত্রের ত্রুটি হলে পুরো ব্যবস্থার উপর তার প্রভাব পড়ে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, বেশিরভাগ সময় একটি নির্দিষ্ট বিষয়ের উপর এত বেশি তথ্য পরিবেশিত হয় যে ব্যবহারকারীর সঠিক তথ্য পেতে অসুবিধা হয়। ব্যবহারকারীর মুদ্রিত বই পড়তে অভ্যস্ত, ফলে পর্দার পড়তে মানসিকভাবে অনেকেরই অসুবিধা হয়। বিভিন্ন রূপে পরিবেশিত ডিজিটাল তথ্যের এখনো কোনো সঠিক সূচিকরণ অর্থাৎ ক্যাটালগিং এর ব্যবহার দেখা যায় না। লাস্ট পয়েন্ট, ডিজিটাল গ্রন্থাগার গড়ে তোলার জন্য বিশেষভাবে দক্ষ কর্মীর প্রয়োজন হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এরপরে আমি বলবো ডিজিটাল গ্রন্থাগার অর্থাৎ ডিজিটাল লাইব্রেরি এবং ডিজিটাল লাইব্রেরি রিপোজিটরি অর্থাৎ ডিজিটাল গ্রন্থাগারে কিভাবে আমরা তাদের তথ্যগুলো আমরা জমা করে রাখি। তাহলে এখানে আমরা বলতে পারি ডিজিটাল গ্রন্থাগার প্রসঙ্গে আমরা দুটি অর্থে ব্যবহার করা হয়। একটি হলো ডিজিটাল রিপোজিটরি অর্থাৎ অপরটি হলো প্রাতিষ্ঠানিক রিপোজিটরি। তাহলে প্রথমেই বলবো ডিজিটাল রিপোজিটরি কি। ডিজিটাল রিপোজিটরি হলো ডিজিটাল রিপোজিটরি, প্রত্যেক ডিজিটাল গ্রন্থাগারে একটি ডিজিটাল রিপোজিটরি থাকবে এবং তার ডিজিটাল রিপোজিটরি সফটওয়্যার, যেমন সফটওয়্যারের নাম কি কি, গ্রিনস্টোন, তারপর আমরা বলছি ডিস্পেস, ইপ্রিন্ট ইত্যাদি গ্রন্থাগার সফটওয়্যার দ্বারা তৈরি করতে হয়। তাহলে এগুলো আমরা ডিজিটাল রিপোজিটরি সফটওয়্যার হিসাবে ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক রিপোজিটরি অর্থাৎ ইনস্টিটিউশনাল রিপোজিটরি। এখানে কি প্রাতিষ্ঠানিক রিপোজিটরি হলো একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে, একাডেমিক ইনস্টিটিউশনে, গবেষণামূলক প্রতিষ্ঠানে, রিসার্চ অর্থাৎ রিসার্চ ইনস্টিটিউটে ডিজিটাল তথ্যের সম্পূর্ণ তথ্য ভান্ডার। একটি শিক্ষামূলক অথবা গবেষণামূলক প্রতিষ্ঠান তার নিজস্ব তথ্য সম্পদকে ডিজিটাল রূপে সংগ্রহ, সংরক্ষণ এবং সহজে ব্যবহার করার জন্য তৈরি করে। যেমন কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তার সমস্ত ছাত্র, গবেষক ও শিক্ষকদের লেখা গবেষণা প্রবন্ধ অর্থাৎ রিসার্চ পেপার, সেমিনার বা কনফারেন্স পেপার, থিসিস, ডিসার্টেশন, তারপর ইনস্টিটিউশনাল জার্নাল, নিউজ লেটার্স, ম্যাগাজিনস, সায়েন্টিফিক রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট ইত্যাদিগুলোকে নিয়ে এই প্রাতিষ্ঠানিক রিপোজিটরি তৈরি করা হয়। এই ধরনের রিপোজিটরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধীকৃত সদস্যগণ মুক্তভাবে প্রবেশ ও ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের মতো এই পর্যন্ত বললাম। পরবর্তী ভিডিওতে আমি পরের স্টেপগুলো তোমাদের জানাবো। থ্যাংক ইউ।